আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প ১০ টাকার নোট। ১০ টাকার নোটখানা খুব অপ্রত্যাশিতভাবেই হাতে এসে পড়ল কবি নিরঞ্জন সেনের। খ্যাতনামা সাহিত্যিক সুবিমল মুখুজ্জের সঙ্গী হিসেবে সে গিয়েছিল আসানসোলে সুহাসিনী পাঠাগারের উদ্বোধন উৎসবে। ওখানকার সবুজ সংঘ এবার একটি পাঠাগারেরও প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানটি আনকোড়া নতুন, আয়তনেও ছোট, কিন্তু উদ্যোক্তাদের উচ্চাকাঙ্ক্ষা কম নয়। তাদের ইচ্ছা কলকাতা থেকে দুজন নামজাদা বড় বড় সাহিত্যিককে নেবে এই পাঠাগারের উদ্বোধন উপলক্ষে। কিন্তু সাহিত্যিক নির্বাচন নিয়ে গোলমাল লাগলো কর্মীদের দুই দলের মধ্যে। একদল বামপন্থী আর একদল দক্ষিণ ঘাসা। একদল যার নাম করে আর একদল তার নাম বাতিল করে। শেষ পর্যন্ত উদ্বোধনের তারিখ যখন এসে গেল, সময় আর নেই, তখন মরিয়া হয়ে হন্তদন্তভাবে উদ্যোক্তাদের জন দুই ছুটে এলো কলকাতায়। ডাইনে বাঁয়ে আর তাকাবার সময় নেই। যে দুজনকে পারো তাদের ধরে নিয়ে এসো। আগেকার দিনে একজন হলেই চলতো, আজকাল আবার ফ্যাশন হয়েছে দুজন লাগবে, একজন সভাপতি আর একজন প্রধান অতিথি। উদ্যোক্তাদের দুজন প্রতিনিধি কলকাতার হোটেলে দুদিন থেকে টালা থেকে টালিগঞ্জ ছুটোছুটি করে হয়রান হলো। এত অল্প সময়ের মধ্যে প্রথম কি দ্বিতীয় শ্রেণীর কোনো খ্যাতিমানকেই জোগাড় করে উঠতে পারল না। শেষে উদ্বোধনের আগের দিন বিকেলবেলায় কলেজ স্ট্রিট অঞ্চলের বইয়ের দোকানগুলিতে হানা দিতে লাগল। বিক্রেতা কাউন্টারের ওপাশ থেকে আপ্যায়নের ভঙ্গিতে দু হাত বাড়িয়ে ডেকে বললে, আসুন আসুন, কি বই দেব? ওরা বলে, বই নয়, দুজন লেখককে দিন। শ্যামাচরণ দে স্ট্রিটের একটি বইয়ের দোকানে বেশ আড্ডা জমে উঠেছে। ঔপন্যাসিক নাট্যকার সুবিমল বাবুর সঙ্গে বসে বসে গল্প করছিল নিরঞ্জন। পাবলিশার তাদের দিকে হাত বাড়িয়ে বলল, লেখক? লেখকের অভাব কি? এই তো একজোড়া বসে আছেন। অতুল আর মণিমোহন সুবিমল বাবুর নাম খুবই শুনেছে, কিন্তু নিরঞ্জনের নাম বিশেষ কানে আসেনি। মিনিট খানেক তারা পরস্পরের মুখ চাওয়াচাই করল। শেষ পর্যন্ত মনস্থির করে দুজনকেই বরণ করে ফেলল। রাগ করে আবার কোথায় খুঁজতে যাবে? তার চেয়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই ভালো। হাতের একটি পাখি বনের 10টি পাখির সমান। নিরঞ্জন মাসিক কাগজে কবিতা লেখে আর মার্চেন্ট আপিসে চিঠিপত্র লেখে। বিনা পয়সায় দেশ ভ্রমণের সুযোগ পেয়ে সে দুদিন আপিস কামাই করার সুযোগ নিল। পরদিন সকাল 9টার সময় মোটর গাড়ি এসে দাঁড়ালো তাদের বিশ্বনাথ মতিলাল লেনের মোড়ে। এদিকে মহা মুশকিল। একদিনের নোটিশে বাইরে যাবার যোগ্য জামাকাপড় জুতো একসঙ্গে পাওয়া কি সোজা কথা? এই নিয়ে রাত থেকে স্ত্রী কল্যাণীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। কল্যাণী বলে, সময় মতো তুমি কিছু মনে রাখবে না, সময়কালে তুমি আমাকে দুষবে, আমি কিছু জানি নে, যেখান থেকে পারো জামাকাপড় জুতো জোগাড় করে নাও। নিরঞ্জন জবাব দেয়, তোমাদের দাবিই মেটে না, আর আবার আমার জামাকাপড় জুতো? কল্যাণী খোঁটা দেয়, আহা হা, কত দুধ ঘি খাইয়েছে, কত শাড়ি আর গয়নাগাটি পরিয়েছে জীবন ভরে, তা আবার মুখ তুলে কথা বলা? ঝগড়ার ফাঁকে ফাঁকে কল্যাণী পরনের কাপড়খানা সাবান কাচা করে রাত্রে শুকিয়ে সকালবেলা পাশের বাড়ির ইস্ত্রিটা চেয়ে এনে ইস্ত্রি করে দিল। কিন্তু জামাটা জোরে আছাড় দিতে গেল ছিঁড়ে। তাই নিয়ে আবার একচোট কথা কাটাকাটি। কল্যাণী তার ট্রাঙ্ক থেকে বের করল 10 বছর আগের একটি গরদের জামা। বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে উপহার পেয়েছিল নিরঞ্জন, কিন্তু দেখা গেল পোকায় কেটে তার আর কিছুই রাখেনি। নিরঞ্জন ছুটল পাড়ার লন্ড্রিতে। তার একটি আস্ত জামাকাপড়ই জমা আছে, কিন্তু এখনো পাওয়ার তারিখ আসেনি। লন্ড্রিওয়ালা পরিচিত, একটা সিকি নিয়েই অন্যের একটি জামা সে ধার দিল 2 দিনের জন্য। পাঞ্জাবিটি আদ্যির, কিন্তু নিরঞ্জন ছোটখাটো মানুষ, তার গায়ে বড় হবে বলেই মনে হলো। লন্ড্রিওয়ালা ভরসা দিয়ে বলল, তাতে আর কি হয়েছে, ছোট না হলেই হলো। বড় জামায় আপনাকে একটু বড় দেখাবে, যাচ্ছেন তো প্রধান অতিথি হয়ে। বেরুবার উপলক্ষ আর নিজের নতুন পদগৌরবের কথাটা নিরঞ্জন গোপন রাখেনি। তাতে যদি লন্ড্রির মালিক গুরুত্বটা বোঝে, জামাটা তাড়াতাড়ি ধার দেয়। জামা হলো, কাপড় হলো। জুতো ঠিক করবার ভার নিয়েছে নিরঞ্জনের 8 বছরের মেয়ে টুনি। সে বাবার পুরনো পামসু জোড়াকে ধুয়ে মুছে পালিশ করে ঝকঝকে করে তুলে নিরঞ্জনের কাছে গিয়ে বলল, বাবা, হয়নি? নিরঞ্জন বলল, হ্যাঁ মা, বেশ হয়েছে। এদিকে গাড়িতে ঘন ঘন হর্ন বাজাচ্ছে। ট্রেনের সময় চলে যায়। নিরঞ্জন ব্যস্ত হয়ে ঘর থেকে বেরোলো।
যাওয়ার সময় কল্যাণী একটু হাসি মুখে স্বামীকে উপদেশ দিল, ঘাবড়ে যেও না, বক্তৃতাটা একটু ভেবেচিন্তে গুছিয়ে টুছিয়ে করো, পয়েন্টগুলো আগে থেকে একটা কাগজে টুকে নিও। নিরঞ্জন বলল, আচ্ছা। কল্যাণী বলল, আর রাহা খরচ বাবদ 3টে টাকা বেশি দিয়ে দিলাম পকেটে। আসার সময় বর্ধমানে নেমে টুনিদের জন্য এক শেষ সীতাভোগ মিহিদানা নিয়ে এসো মনে করে। নিরঞ্জন হেসে বলল, কেবল বুঝি টুনিদের জন্যে? ফের গাড়ির হর্ন বেজে উঠল। নিরঞ্জন স্ত্রীর জবাব শোনার জন্য আর দেরি করল না। ফাইবারের ছোট্ট সুটকেসটি হাতে নিয়ে ছুট দিল। প্রৌঢ় সুবিমলবাবু পেছনের সিটে হেলান দিয়ে বসেছেন। একটু তন্দ্রার মতোই বুঝিয়ে এসেছিল। নিরঞ্জনের সাড়া পেয়ে চোখ মেলে বললেন, আসুন। প্রধান অতিথি গিয়ে নির্বাচিত সভাপতির পাশে বসল। কিন্তু এদিকে মহা বিপত্তি। নিরঞ্জনের 3টি ছেলেমেয়ে টুনু, কানু আর ছানু কোত্থেকে এসে গাড়ি হেসে দাঁড়িয়েছে। প্রথম দুটির পরনে ইজের, গায়ে কিছু নেই, আর 4 বছরের ছানুর সর্বাঙ্গ অনাবৃত। 3জনের মুখপাত্র হিসাবে কানু বলল, বাবা, আমরা একটু গাড়িতে উঠে বসব। টুনু বলল, আমরা যাব না, কেবল একটু উঠেই নেমে আসব। লজ্জায় আরক্ত হয়ে উঠল নিরঞ্জন। ছি ছি ছি, কি হ্যাংলাই হয়েছে তার ছেলে মেয়েগুলি। কল্যাণী বা কি, তার কি উচিত ছিল না ওদের একটু আগলে রাখা? কোনো কাণ্ডজ্ঞান নেই। সকলের সামনে নিরঞ্জনকে ওরা বেইজ্জত করে ছাড়ল। সুবিমল বাবু গাড়ির ভেতর থেকে টুনুর দিকে চেয়ে হেসে বললেন, উঠবে বই কি মা, তোমরাই তো উঠবে। আমাদের ঠেলে ফেলে দিয়ে তোমরা তোমাদের জায়গা করে নেবে। আমরা আর কদিন। সবুজ সংঘের অতুল হেসে বলল, আজ তো আর সময় নেই খুকি, তোমরা আরেকদিন উঠো, আরেকদিন যেও কেমন? নিরঞ্জন ধমক দিয়ে উঠল, যাও যাও, বাড়ি যাও তোমরা। গাড়ি ছেড়ে দিল। নিরঞ্জন আর চোখে তাকিয়ে দেখল টুনিরা চলে যায়নি। একটু দূরে সরে গিয়ে মুখ ম্লান করে দাঁড়িয়ে রয়েছে। হাওড়া স্টেশনে গিয়ে আর দেরি করতে হলো না। গাড়ি মিনিট কয়েকের মধ্যেই ছেড়ে দেবে। প্ল্যাটফর্মে ঢুকে ইন্টার ক্লাস কামরাটার সামনে একবার থেমে দাঁড়িয়েছিল নিরঞ্জন। কিন্তু অতুলরা বলল, আপনাদের জন্য 2nd ক্লাস কম্পার্টমেন্ট রিজার্ভ করা আছে। সুবিমল বাবুর পেছনে পেছনে নিরঞ্জন 2য় শ্রেণীর কামরাটায় গিয়ে ঢুকল। অতুলরা রইল পাশের ইন্টার ক্লাস গাড়িতে। স্টেশনে গাড়ি থামলেই অতুলরা এসে খোঁজ খবর করতে লাগল। চা, পান, সিগারেট, লেমনেড, ষোড়শ উপচারে রাজকীয় সংবর্ধনা। দুপুরবেলায় ডাইনিং কার থেকে চীনামাটির সাদা ধবধবে বড় বড় প্লেটে ভাত, নিরামিষ, 2টি ডাল, তরকারি, মাছের ঝোল, মাংসের কারি, ডিমের অমলেট। সভাপতি আর প্রধান অতিথি তত নাম করা নয় বলে সবুজ সংঘের প্রতিনিধি দুজন এখন আর কোনো কার্পণ্য করছে না। ওরা ঢালাও হাতে খরচ করছে। ওরা বুঝে নিয়েছে এখন নিরঞ্জনদের মানেই ওদের মান। আসানসোলে গিয়ে 10 জনের কাছে বলা চাই এরা দুজনেই বাংলাদেশের সেরা সাহিত্যিক। বইয়ের দোকান থেকে এদের কুড়িয়ে আনেনি, বহু সাধনার ফলে এদের তারা আনতে পেরেছে। সুবিমল বাবুর অ্যাসিডিটি আছে, তিনি বিশেষ কিছু খেলেন না। কিন্তু খেতে পারবো না ভাব দেখিয়েও নিরঞ্জন চিটিপুটে সব শেষ করল। পরম আরামে আধবোঝা চোখে মুরগির হাত চিবুতে চিবুতে ওর হঠাৎ মনে পড়ে গেল বাড়ির কথা। আসার আগে জামা কাপড় জোটাবার ঝঞ্ঝাটে বাজার করে দিয়ে আসতে পারেনি। টুনি আর কানু ছানুদের ভাগ্যে আজ কি জুটেছে কে জানে। ছানুটা আবার মাছ ছাড়া একেবারেই খেতে পারে না। কিন্তু মাসের শেষ, কল্যাণী কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? খেয়ে দিয়ে চুরুট টানতে টানতে সুবিমলবাবু নানা রকম গল্প করতে লাগলেন। কথায় কথায় তিনি তার আর একজন সাহিত্যিক বন্ধু গণেশ গুপ্তের কথা তুললেন। দূরে দূরে এক একটি সাহিত্য সভায় তিনি সভাপতিত্ব করেন, আর তার কোনোবার ছাতা হয়, কোনোবার মশারি, কোনোবার একটা দামি ফাউন্টেন পেনও হয়ে যায়। নিরঞ্জন বিস্মিত হয়ে বলল, কিরকম? সভাপতিত্ব করার জন্য টাকা নেন নাকি তিনি? সুবিমলবাবু বললেন, না তা নেন না, কিন্তু যাতায়াতের 2nd ক্লাসের ভাড়া তো পান। আসবার সময় ইন্টার ক্লাস কি 3rd ক্লাসে আসেন, বাকি টাকায় সংসারের জিনিস হয়ে যায়। সুবিমল বাবু হাসতে লাগলেন, বললেন, গণেশের অবস্থা ভালো, বইটইও খুব বিক্রি হয়, তবু স্বভাবটা ছাড়তে পারেনি। নিরঞ্জন মনে মনে ভাবল ফেরবার সময় সেও যদি 2nd ক্লাসের ভাড়া পায়, সেও মহাজনের পথ নেবে। সীতাভোগ মিহিদানা তো নেবেই, আরও কিছু জিনিসপত্র নিয়ে যাবে কল্যাণীর জন্যে। সন্ধ্যা 6টায় সুহাসিনী পাঠাগারের উদ্বোধন। ওখানকার একটি কলিয়ারির মালিক লাইব্রেরির 2টি আলমারির দাম আর 100-2 টাকা চাঁদা দিয়েছেন। মাসে মাসে আরও কিছু টাকা তার কাছ থেকে আসবে
এমন প্রতিশ্রুতি পেয়েছে সবুজ সংঘ। তাই তার মৃতা স্ত্রীর নামে নাম রেখেছে পাঠাগারের। সংঘের সম্পাদক তার নাতিদীর্ঘ ভাষণে ক্লাব আর লাইব্রেরির জন্ম ইতিহাস আর কর্ম উদ্দীপনার কথা বিবৃত করলেন। জাতীয় জীবনে পাঠাগারের গুরুত্ব সম্বন্ধে বাছা বাছা কয়েকটি কথা বলে নিরঞ্জন প্রধান অতিথির কর্তব্য শেষ করল। স্থানীয় আরও দুজন বক্তা বক্তৃতা করলেন। দীর্ঘ ভাষণ দিলেন সুবিমলবাবু। অনুষ্ঠানের শেষে বোঝা গেল সবুজ সংঘ খুশিই হয়েছে। কলিয়ারির মালিক বিনোদবাবুর বাড়িতেই রাত্রে দুজনের থাকবার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সুবিমলবাবু থাকতে পারলেন না। ওই দিনই রাত 12টার গাড়িতে তিনি কলকাতা রওনা হলেন। সকালে তার জরুরি কাজ আছে। কাজের কথাটা সুবিমলবাবু গাড়িতে নিরঞ্জনকে জানিয়েছিলেন। একটা সিনেমা কোম্পানির প্রডিউসারের আসার কথা আছে তার বাড়িতে। সুবিমলবাবুর একখানি উপন্যাসের চিত্ররূপ দেওয়ার কথা চলছে, কিন্তু নিরঞ্জনের তো সব বালাই নেই। উদ্যোক্তাদের পীড়াপিড়িতে সে রাতটা থেকেই গেল। বিনোদবাবুর বাড়িতে উপাদেয় আহারের ব্যবস্থা হলো, কিন্তু ঘুমটি তেমন হলো না। ভদ্রলোক রাত প্রায় 2টো পর্যন্ত তার মৃতা স্ত্রীর সাহিত্যানুরাগের গল্প করলেন। পরদিন ভোরে সবুজ সংঘের অতুল আর মণিমোহন নিরঞ্জনকে ট্রেনে তুলে দিয়ে এলো। সেকেন্ড ক্লাস কামরায় নিয়েই তুলল। ভাড়ার টাকাটা হাতে না দিয়ে ওরা টিকিটেই কেটে এনেছে। মিনিট 5 ধরে শিষ্টাচার জ্ঞাপক মৃদু হাসি আর মিষ্ট ভাষার বিনিময় চলল। অতুলরা বলল, আপনার অনেক অসুবিধে হয়েছে। নিরঞ্জন বলল, এত আনন্দ জীবনে পাইনি। এরই মধ্যে গাড়ি ছাড়বার ঘণ্টা পড়ল। লাফ দিয়ে নেমে গেল মণিমোহন, কিন্তু অতুল নামবার আগে পকেট থেকে একখানা 10 টাকার নোট বার করে নিরঞ্জনের হাতে গুজে দিল। নিরঞ্জন বিস্মিত হয়ে বলল, এ কি? অতুল স্মিত মুখে বলল, আপনার ট্যাক্সি ভাড়া। হাওড়া স্টেশন থেকে বাসায় যাবেন তো? নিরঞ্জন মৃদু আপত্তি করে বলল, না না, এসব কেন, এত কেন? সুবিমলবাবুকে দিয়েছেন? অতুল হেসে বলল, হ্যাঁ, ওকেও দেয়া হয়েছে। নিরঞ্জন আর কোনো কথা না বলে নোটখানা পকেটে রাখল। বিদায় নমস্কার বিনিময়ের পর অতুল নেমে গেল গাড়ি থেকে। গাড়ি ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে নিরঞ্জনের মনে হলো, ছি ছি, টাকাটা সে কেন নিতে গেল? টাকাটা সে কেন ফিরিয়ে দিল না? এইটুকু ঔদার্য কেন দেখাতে পারল না সে? কেন সকল দম্ভ অহমিকা ছেড়ে বলতে পারল না, আমি গরিব কেরানি, হাওড়া স্টেশন থেকে আমার বাসায় যেতে হলে ট্যাক্সি লাগে না, 5 পয়সা কি 6 পয়সার বাস ট্রামের একটা টিকিট হলেই চলে। নিরঞ্জনের মনে হলো, আসবার সময় টুনিরা যে গাড়িতে উঠতে চেয়েছিল, সেই কথা মনে করেই অতুল তাকে এই 10টি টাকা দিয়েছে। নিয়ে যান টাকা কটি, আপনার ছেলে মেয়েদের একদিন গাড়িতে করে ঘুরিয়ে আনবেন। এ কথাটা হয়তো ভদ্রতা করেই বলেনি। ছি ছি ছি, কেন টাকাটা ফিরিয়ে দিল না নিরঞ্জন? কেন বলতে পারল না, টাকাটা রেখে দিন আপনার কাছে, এতে লাইব্রেরির কয়েকখানা বই কিনবেন। নিরঞ্জনের মনে পড়ল, তার মতো সবুজ সংঘও গরিব। সে সংঘ নিম্নবিত্ত ছেলেদেরই সংঘ। অতুলের চেহারা, চালচলন, পোশাক আশাক দেখেই সে তা টের পেয়েছে। পুরনো একতলা একটি বাড়ির বাইরের একখানা ঘরে সবুজ সংঘের ক্লাব। সেক্রেটারি এই বাড়িরই ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, কলেজের 3rd ইয়ার ক্লাসে পড়ে। সদস্যদের আরও কারো কারো সঙ্গে আলাপ হয়েছে নিরঞ্জনের। তারা কেউ বা তারই মতো কেরানি, কেউ বা স্কুল মাস্টার, কেউ বা একেবারেই বেকার। ছি ছি ছি, এদের টাকায় সেকেন্ড ক্লাসে যাতায়াত মোটেই উচিত হয়নি নিরঞ্জনের। মোটেই সঙ্গত হয়নি ট্যাক্সি ভাড়া হিসেবে ফের আরও 10টি টাকা দক্ষিণা গ্রহণ। এই টাকায় ওদের অনেকগুলি বই হতে পারত। লাইব্রেরিতে 100 বেশি বই ওদের জমেনি, তাও বেশিরভাগই হচ্ছে বাজে, পাড়ার বৌঝুদের বিয়ের উপহারগুলি কুড়িয়ে আনা। সভাপতি আর প্রধান অতিথির আদর আপ্যায়নে যে টাকা ব্যয় করেছে, সেই টাকাটা বাঁচলে ওদের অনেক বই হতো, অনেক কাজ হতো। লাইব্রেরির উদ্বোধন করতে এসে এই শুভবুদ্ধির উদ্বোধন করাই নিরঞ্জনের উচিত ছিল। তাদের কর্তব্যে ত্রুটি ঘটেছে। নিরঞ্জন মনে মনে ঠিক করল, কলকাতায় পৌঁছেই 10টা টাকা অতুলদের সবুজ সংঘকে ফেরত পাঠাবে, না হয় ওই দামের বই দেবে পাঠিয়ে। গাড়িতে অন্যমনস্ক থাকায় বর্ধমানের সীতাভোগ মিহিদানা আর কেনা হলো না। হাওড়া স্টেশনে নেমে সেখান থেকেই সেরখানেক মিষ্টি কিনল নিরঞ্জন। কল্যাণী যে 3টে টাকা দিয়েছিল, সেই টাকাতেই কিনল। 10 টাকার আস্ত নোটখানিতে হাত দিল না। 2-1জন পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার নিরঞ্জনকে সমাদর করে ডাকল, আইয়ে বাবুজি আইয়ে, কিন্তু নিরঞ্জন তাদের ডাকে সাড়া দিল না। আজ অবশ্য সাড়া দেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু তবু তাদের দিকে তাকালো না। তবু তাদের কথা কানে তুলল না নিরঞ্জন। মনে মনে চোখ কান বুজে এক হাতে সুটকেস আর এক হাতে মিষ্টির হাড়ি নিয়ে
নিরঞ্জন কোনো রকমে বাসে গিয়ে উঠে বসল। সীতাভোগ মিহিদানা পেয়ে টুনুরা ভারী খুশি। কল্যাণী কিছু মিষ্টি তখনই ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিল, বাকিটা তুলে রাখল তাকে। নিরঞ্জন জামাটা ছেড়ে আলনায় রেখেছিল। কল্যাণী বলল, ওখানে ঝুলিয়ে রেখে আর কি হবে? লন্ড্রির ক্ষীরোদবাবু এরই মধ্যে তাগিদ দিয়েছেন, খদ্দের এসে নাকি তার জামা চেয়ে গেছে, তার জামা তাকে ফেরত দিয়ে এসো বলে অভ্যাস মতো 3টি পকেটই হাতড়ে দেখল কল্যাণী, যদি কোনো দরকারি কাগজপত্র থাকে। কিন্তু একখানা রুমাল আর গোটা 4-5 পয়সা ছাড়া আর কিছুই নেই। জামাটা মাটিতে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো ঘড়ি পকেটে একটা কাগজ যেন খসখস করছে। সরু সরু দুটো আঙুল ঢুকিয়ে দিতেই বেরিয়ে এলো নোটখানি। ভাঁজ করা নোটটা ভালো করে দেখে স্বামীর দিকে তাকিয়ে কল্যাণী হেসে বলল, এখানে কি? সঙ্গে সঙ্গে নিরঞ্জন চেঁচিয়ে উঠল, খবরদার, খবরদার, ও টাকা ছুঁয়ো না, ও টাকা আমাদের নয়। কল্যাণী একটু অপ্রতিভ হয়ে বসে বলল, আমাদের নয় তো কাদের? অমন করছো কেন তুমি? নোটখানার ইতিহাস নিরঞ্জন সবই খুলে বলল স্ত্রীকে। শেষে বলল, এ টাকায় আমাদের কোনো অধিকার নেই। এ টাকা তুমি সংসারের দরকারে খরচ করতে পারবে না কল্যাণী। কল্যাণী বলল, বেশ তো, সে কথা ভালোভাবে বললেই হয়। আমি কি টাকাটা খেয়ে ফেলতাম? এই নাও তোমার টাকা। নিরঞ্জন লজ্জিত হয়ে বলল, আজকের মতো রেখে দাও তোমার কাছে। কল্যাণী গম্ভীরভাবে বলল, না, তুমিই রাখো। সংসারী তবিলের সঙ্গে ও টাকা মিলিয়ে কাজ নেই। মাসের শেষে সে তবিল তো প্রায় শূন্য, তবু নোটখানার ছোট দেরাজটি টেনে পুরনো চিঠিপত্রগুলির তলায় লুকিয়ে রাখল নিরঞ্জন। আজ আর সময় নেই, কাল সবুজ সংঘকে মানি অর্ডার করবে, না হয় বই পাঠাবে। রাত্রে এই নিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করল নিরঞ্জন। কি করলে সবুজ সংঘকে অপমান করাও হয় না, অথচ নিজেদের পুণ্য সঞ্চয়ও হয়? কল্যাণী বলল, এই টাকার কথা তুলে তুমি যাই করবে তাতেই অতুলবাবুরা অপমানিত বোধ করবেন। তখন যদি সঙ্গে সঙ্গে ফেরত দিতে পারতে কোনো কথা ছিল না। এখন দেওয়া যায় কিনা তুমি নিজেই ভেবে দেখো। নিরঞ্জন ভাবতে লাগল। কল্যাণী বলল, তার চেয়ে এক কাজ করো না, এখানেও 10 জনে পড়বে। কথাটা মন্দ লাগলো না নিরঞ্জনের। আসানসোলে টাকা কি বই পাঠানোর চেয়ে এতে হাঙ্গামা অনেক কম, অথচ এতে লোকের উপকারই হবে। পাড়ার লাইব্রেরির সেক্রেটারি অনেক দিন তাকে মেম্বার হতে বলেছে, নিরঞ্জনই হয়নি। হবে, পরে হবে এই বলে এড়িয়ে গেছে। ওদের লাইব্রেরিতে তেমন ভালো বই নেই, সেও এক কথা। তাছাড়া নিজেরও বড় হাত টানাটানি যাচ্ছে। আসানসোলে বই পাঠানো বন্ধ রইল। পরদিন সন্ধ্যায় পাড়ার লাইব্রেরিটা ঘুরে দেখে এলো নিরঞ্জন। ওদের গ্রন্থতালিকা পরীক্ষা করে দেখল কি বই আছে না আছে। নতুন কি বই দেওয়া যায় মনে মনে তাই নিয়ে খানিকক্ষণ ভাবল। সেন্ট জেমস স্কোয়ারের ভেতর দিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে এক ভদ্রলোক ডেকে উঠলেন, ও নিরঞ্জন বাবু, শুনুন। প্রতিবেশী পরেশবাবু। নিরঞ্জন বলল, কি ব্যাপার? পরেশবাবু বললেন, আরে মশাই, আপনি তো কবি মানুষ, অনেক পাবলিশার, বইয়ের অনেক দোকানদারের সঙ্গেই আপনার জানাশোনা। দিন না ভালো দেখে আমাকে কয়েকখানা নাটক নোবেল জোগাড় করে। নিরঞ্জন বলল, কি করবেন আপনি ওসব বই দিয়ে? হঠাৎ নাটক নোবেল পড়বার শখ গেল আপনার? পরেশবাবু বললেন, আরে মশাই, নিজে কি আর পড়ব? বছর দেড়েক হলো আমার বোন রমা আছে হাসপাতালে, টিবিতে ভুগছে। ওরা কয়েকজন রোগী মিলে একটা লাইব্রেরির মতো করেছে, তার জন্যে আরও বই চাই। রোগীর সংখ্যা অনেক, কিন্তু অত বই ওদের দেয় কে? দিন না আপনি কিছু বই জোগাড় করে। নিরঞ্জন অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল না, তবে সহানুভূতির সঙ্গে বলল, আচ্ছা, কথাটা আমার মনে রইল পরেশবাবু, আমি খুবই চেষ্টা করব। পরেশবাবু বললেন, আপনি চেষ্টা করলে পারবেন। নিরঞ্জনের মত বদলে গেল। ভাবল 10 টাকার বই যক্ষ্মা রোগীদেরই পাঠাবে। রমাকে নিরঞ্জন চেনে, বেশ সুন্দরী আর স্বাস্থ্যবতী ছিল কলেজে যখন পড়ত। তারপর চাকরি আর টিউশন করে বৃহৎ পরিবারে কম খেয়ে রোগটি বানিয়েছে। ভারী মমতা হলো নিরঞ্জনের, ওদের জন্যেই বইগুলি পাঠানো দরকার। রাত্রে এসে কল্যাণীকে বলল কথাটা। কল্যাণী বলল, বেশ তো, কিন্তু যা করবার করে ফেলো, যে টানাটানির সংসার, শেষে নিজেদের জন্য খরচ না হয়ে যায়। নিরঞ্জন দৃঢ় কণ্ঠে বলল, না না, তা কিছুতেই হতে দেব না। দেরাজ টেনে দেখল ঠিকই বন্ধ করা আছে। রোগীদের কী ধরনের বই ভালো লাগবে, কিসে তাদের মনে উৎসাহ বাড়বে, শিক্ষাও হবে, আবার সাহিত্যরসও পাবে, এই 3 গুণের দিকে লক্ষ্য রেখে 10 টাকার উপযোগী খান কয়েক বই মনে মনে নির্বাচন করতে লাগল নিরঞ্জন।
তাতে দিন কয়েক সময় নিল। এর মধ্যে একদিন চাঁদা আদায়ের জন্য এলেন বেহালা থেকে বিমল দাস। পূর্ববঙ্গের বাড়ি বিমলবাবুর নিরঞ্জনদেরই পাশের গায়ে। খানিকটা জায়গা জোর করে দখল করেছেন বেহালায়। সেখানে অতি নিঃস্ব উদ্বাস্তুদের এক কলোনি বসেছে। একবেলা খেয়ে আধপেটা খেয়ে সবাই কোনো রকমে আছে, কিন্তু ছেলে মেয়েগুলি একেবারেই অমানুষ হয়ে যাচ্ছে। অথচ এদের অনেকেই ভদ্রঘরের বামুন কায়েতের ছেলে। বিমলবাবু অবৈতনিক এক পাঠশালা খুলেছেন। তার ঘর আর বারান্দা উদ্বাস্তু ছাত্রে ভরে উঠেছে, কিন্তু বই আর স্লেট পেন্সিলের একান্ত অভাব। কিছু বই বিমলবাবু কিনেছেন, তারপর চাঁদা তুলতে বেরিয়েছেন। নিরঞ্জন, দিক না কিছু চাঁদা, দিক না কিছু বই। কি বইয়ের দাম? নিরঞ্জন বলল, এখন তো একেবারে মাসের শেষ, আপনি সামনের মাসে প্রথমে আসুন, আমি বোধহয় কিছু দিতে পারবো বিমলদা। বিমলবাবু বললেন, তুমি নিশ্চয়ই পারবে, পারা উচিত। দেখো, আমাদের ফিউচার জেনারেশনে যদি নিরক্ষর হয়ে থাকে, তাহলে কি হবে তোমার গুচ্ছে গুচ্ছে কবিতা লিখে? সে কবিতা পড়বে কারা? নিরঞ্জন বলল, তা তো ঠিকই। আচ্ছা, কদিন পরে আসুন আপনি। কদিন সময় নিল নিরঞ্জন। এই কদিনে সে ভেবে মনস্থির করে ফেলবে। যারা শিশু, যারা নিরক্ষর, তাদের অক্ষর পরিচয়ের দাবি সর্বাগ্রে কিনা সে সম্বন্ধে নিরঞ্জন দ্বিধাহীন হতে চায়। এবার আর মনে মনে নয়, কাগজে পেন্সিল নিয়ে কল্যাণীর সঙ্গে নিরঞ্জন হিসাব করতে বসল। 10 টাকায় কতগুলি স্লেট পেন্সিল আর ধারাপাত আর কর্ণবোধ কেনা যায়? অনেক, অনেক। হ্যাঁ, এই দানই যোগ্যতম, কোনো সন্দেহ নেই। পরদিন বই স্লেট কিনতে বেরোবে নিরঞ্জন। এই সময় এক কাণ্ড ঘটল। পাশের বাড়ির সুশীল দত্ত এসে নিরঞ্জনের দোরগোড়া একেবারে বসে পড়লেন। কি একটা এমপিউস ফ্যাক্টরিতে চাকরি করতেন। ছাঁটাইয়ের ফলে সে চাকরি আজ মাসখানেক নেই, ধারকর্য চলছে, এখন আজ চলে না। অথচ ছেলে মেয়ে নিয়ে পোষ্যগুটি 8-9, পোয়াতি বউ। মহা বিপদে পড়েছেন সুশীলবাবু। গত সপ্তাহে পুরো রেশন আনতে পারেননি। ছেলে মেয়েগুলি প্রায় উপোস করে আছে। এ সপ্তাহে যদি রেশন না আনতে পারেন, ওদের আর বাঁচাতে পারবেন না। শুকনো চোখে প্রায় কেঁদে উঠলেন সুশীলবাবু। বললেন, 10টা টাকা আমাকে ধার দিন নিরঞ্জনবাবু, আমার একটা কাজ জুটবার কথা হচ্ছে, চাকরি পেলেই আপনার টাকা শোধ করে দেব। দরজার আড়াল থেকে কল্যাণীও ফিসফিস করে সাক্ষ্য দিল, সত্যি, মাসিমাদের ঘরে কাল থেকে আর হাড়ি চড়েনি, ছেলে মেয়েগুলির আর উঠে বসবার শক্তি নেই। তারপর দুজনেই সেই বদ্ধ দেরাজটির দিকে তাকালো। এক মুহূর্ত ইতস্তত করল নিরঞ্জন। শিক্ষার চেয়ে ক্ষুধার দাবি আগে। তার ড্রয়ারে টাকা থাকাতে তার প্রতিবেশী বাচ্চা ছেলেপুলে নিয়ে উপসী থাকবে, তা ভাবতে যেন কেমন লাগে। সুশীলবাবুর সেজ মেয়েটি টুনিরই সমবয়সী। দুজনের মধ্যে ভারী ভাব। এখন আর আসে না। ড্রয়ার খুলে 10 টাকার নোটখানা বের করে নিরঞ্জন সুশীলবাবুর হাতে দিয়ে বলল, নিন, আপনাকে আরও যে 2-4 টাকা দিয়েছি তা শোধ দিতে হবে না, কিন্তু এই 10টি টাকা আমাকে ফেরত দিতে হবে সুশীলবাবু। এই আমার মানতের টাকা, আলাদা করে তুলে রেখেছি। প্রৌঢ় সুশীলবাবু দুহাত কপালে ছোঁয়ালেন। কালীঘাটের মানত বুঝি? মায়ের টাকাকে আমি হজম করতে পারি নিরঞ্জনবাবু। এ টাকা আমি নিশ্চয়ই ফিরিয়ে দেব, আপনি ভাববেন না। নিরঞ্জন ব্যাপারটা ভেঙে বলবার কিছু দরকার বোধ করল না। বলল, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন দেবেন। দিন কয়েক গেল। পরেশবাবু আর বিমলবাবু এসে তাগিদ দিয়ে গেলেন, কিন্তু সেই 10 টাকা তো আর নেই। আগেকার দেনা কেটেকুটে নিয়ে মাইনে যে সামান্য কটি টাকা অফিস ফেরত দিয়েছে, তার থেকে দাতব্য চলে না। কল্যাণী হিসেব করে বলল, এ মাসে কিন্তু আমাদেরও একটা রেশন শর্ট পড়বে, আগেই বলে রাখলাম, শেষে কিন্তু চেঁচামেচি করতে পারবে না। সুশীলবাবু মাসের প্রথমেই আর একটা ফ্যাক্টরিতে কাজ পেয়ে গেলেন। সপ্তাহে সপ্তাহে 10-12 টাকা করে পান। কথা রাখলেন সুশীলবাবু। মানতের টাকা হজম করলেন না। সপ্তাহে সপ্তাহে 2 টাকা 3 টাকা করে শোধ দিয়ে যেতে লাগলেন। ছোট ড্রয়ারে ফের টাকাটা জমতে লাগলো নিরঞ্জনের। 3 সপ্তাহ বাদে 10 টাকাই পুরল। খুচরোগুলির বদলে একখানা 10 টাকার নোট ফের রাখল নিরঞ্জন। ঠিক এই সময় বিপদ ঘটালো টুনি। কদিন যাবতই ওর ধুম জ্বর চলছিল। 2-1 পুড়িয়া হোমিওপ্যাথিক ওষুধ এর মধ্যে পেটে পড়েছে, কিন্তু তাতে জ্বর আটকায়নি। শেষ পর্যন্ত পাড়ার এমবি ডাক্তারকেই ডাকতে হলো। তিনি মুখ ভার করে বললেন, আগেই ডাকা উচিত ছিল। ডবল নিউমোনিয়া, কেস শক্ত। ডাক্তারের ভিজিট 4 টাকা, ওষুধ আর ইঞ্জেকশন বাবদ আরও 6 টাকা লাগবে। ডাক্তার মুখে মুখে হিসাব কষে দিলেন। তার ডিসপেন্সারিতে বাকি রাখার নিয়ম নেই, এ কথাও জানিয়ে দিলেন প্রকারান্তরে। নিরঞ্জন ডাক্তারবাবুর সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। কল্যাণী একখানা 10 টাকার নোট এনে স্বামীর হাতে দিল। নিরঞ্জন একটু চমকে উঠল। এ টাকা কোথায় পেলে? কল্যাণী ধমকে সুরে বলল, আগে ওষুধ নিয়ে এসো, তারপর বলছি। ওষুধপত্র নিয়ে খানিক বাদে ফিরে এলো নিরঞ্জন। বলল,
এ নোট কোথায় পেলে? নিশ্চয়ই সেই 10 টাকার নোটখানা। কল্যাণী বলল, মাসের এই শেষ সপ্তাহে আর নোট কোত্থেকে আসবে? নিরঞ্জন মনে মনে ভাবল, আশ্চর্য, ফি মাসেই একবার করে শেষ সপ্তাহ আসে। নিরঞ্জন বলল, তবুও টাকাটা না ভাঙলেই পারতে, রেশনের টাকা থেকে নিলেই পারতে আজকের মতো। কল্যাণী একটু হাসল। রেশনের টাকা কি আর আছে নাকি? দেখো, ভাগ্য যদি ভালো হয়, ফের যদি কোনো সভা সমিতির নেমন্তন্ন আসে, গাড়ি ভাড়া বাবদ ফের যদি গোটা 10 টাকা পেয়ে যাও হাতে, তবেই এই সপ্তাহে রেশন আসবে, নইলে আর আসবে না। আমি তো আগেই বলেছিলাম তোমাকে। অফিসের জন্য তৈরি হতে লাগলো নিরঞ্জন। পাঞ্জাবের বোতাম লাগাতে লাগাতে ভাবল, তা ঠিক, কল্যাণী আগেই বলেছিল, আগেই সাবধান করে দিয়েছিল। ওর কোনো দোষ নেই, নিরঞ্জনের নিজেরই দোষ। এবারকার মতো 10 টাকার নোটখানি অসংখ্য পরোপকারের সম্ভাবনা জাগিয়ে খরচ হতে হতে শেষ পর্যন্ত তার নিজের দরকারেই খরচ হয়ে গেল। সেই দুর্নিবার গতি রোধ করা কিছুতেই নিরঞ্জনের সাধ্যে কুলোল না। তবু স্বাদ তো জেগেছিল।